শাড়ি উপমহাদেশীয় একটি বস্ত্র, যা নারীর পোশাক হিসেবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত নারীর পোশাকে আর ফ্যাশনে। দক্ষিণ এশিয়ায় শাড়ি পোশাকটি প্রায় 4 থেকে 6,000 বছরের পুরনো পোশাক। সেই আর্যদের আগমনের আগ থেকে বর্তমান একবিংশ শতাব্দী পর্যন্ত শাড়ি বস্ত্র হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে সগর্বে। শাড়ি পরিধানের পরিবর্তন হলেও তার মূল কাঠামোর কোনো পরিবর্তন হয়নি আজও। 1900 সালের শুরুর দিকে বাংলায় জ্যাকেট ব্লাউজের সংমিশ্রণ ঘটে নারীর শাড়ি বস্ত্রটির সাথে। শাড়ির সাথে যতই আধুনিক পোশাকের সংমিশ্রণ ঘটুক না কেন, শাড়ি তার নিজ গৌরবে, তার মূল আকৃতি নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে শতাব্দী থেকে শতাব্দী ধরে। তেমনি একজন ডিজাইনারের নাম নিরঞ্জন সরকার, যিনি খুব সাধারণ জীবনযাপন করেন। রংপুরের সাথে জড়িত এটা যদি বলতে যাই, এখানে আমার অনেকেই সমাজ থেকে আমি একটা অনুপ্রেরণা পেয়েছি। আমার বাপ কাকা ওরাও পেন্টিং সাথে জড়িত ছিল। তখন থেকে আমি একটা বংশগত একটা প্রাণী। আমি চারুকলা যখন ছেড়ে গেলাম, তখন আমি সিনেমা জগতে গেলাম। কারণ আমি কি ওখানে আমার চিন্তা করে দেখলাম যে আমার আর্থিক অসুবিধা, আমার কিছু পয়সা দরকার, সংসারের প্রতি আমার একটা দায়িত্ব চলে আসলো। কিন্তু সাহেবের মূর্তি আর শক্তি সিনেমার পরেই আমি সেটা করি। নারীর পোশাক শাড়ি, যেখানে নারী তার আসল সৌন্দর্য খুঁজে পায় শাড়িতে আর নারীতে যখন একত্রে মিলন ঘটে। মেয়েদের ভিতরে যে আনন্দটা শাড়ি পরার, এটা আসলে অন্য কোনো ড্রেসে পাওয়া যায় না, এবং বিভিন্ন অকেশনে আমরা কিন্তু শাড়ি পরে থাকি। শাড়ি আসলে অনেক কিছুই বলতে হয়। শাড়ির যে শুধু র্যাম্পের যারা মডেল আছে বা যারা আর্টিস্ট আছে তারাই পরবে এরকম কিছু না। শাড়ি আসলে সকলেই কম বেশি পরে থাকে, যারা গ্রাম বাংলাতে আছে বা গ্রামে থাকে, এবং ঢাকা শহরে অনেকেই আছে ছোট বেশি কম বেশি সবাই শাড়ি পরে। শাড়ির ডিজাইনে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায় কিছুদিন পরপরই। মানসম্মত আর রুচিশীল ডিজাইনাররা সময়ের সাথে সাথে শাড়িটি তুলে দেন নারীদের হাতে, যাতে নারী আরও আকর্ষণীয় হয়ে ওঠে শাড়ি বস্ত্রটির মাধ্যমে। মূলত সে হাতেই স্বপ্ন আঁকে শাড়িতে। প্রতিটি শাড়ি হাতে এঁকে তুলে দেয় বর্তমান ফ্যাশন সচেতন নারী জগতে। আমার বিবিয়ানাতে অথবা যে কোনো বিবিয়ানার মতো যারা কাজ করছে, ছোট বড় সব প্রতিষ্ঠানেই কিন্তু আমরা একটা চিন্তার ক্ষেত্র তৈরি করি, যা নিরঞ্জনদের জায়গা থেকে শুরু করে আমাদের ডিজাইনার ডেস্ক পর্যন্ত একটা লম্বা রচনার সমাপ্তি ঘটায়, এবং তারপরে একটা প্রোডাকশন তৈরি হয়ে সেটা কিনা ক্রেতার এন্ডে যায়। সেটা অনলাইন অ্যাক্টিভিটিস বা রিটেল সেলের মাধ্যমে বা আমাদের শোরুমগুলোর মাধ্যমে। তো আমার মনে হয় যে আমরা এই প্রচেষ্টার জায়গাটাকে ভবিষ্যতের জন্য আমরা সুন্দর একটা অভিজ্ঞতার ছোঁয়ায় এগুলোকে সামনে এগিয়ে যাব, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। মুসলিম শাড়িতে রং তুলির মাধ্যমে কুড়িয়েছেন প্রচুর সুনাম নিরঞ্জন সরকার শাড়ির জগতে। আমি যখন ফিল্মল্যান্ডের যে একটা অফ হয়ে গেল, তখন আমি নিজেই একটা আর্থিক বিশাল একটা ইয়াতে হয়ে গেলাম।
তখন আমি একটা বংশালে আমি অন্য একটা ব্যবসাতে জড়িত হওয়ার পরে ওইখানেও আমি একটা বিশাল একটা দেউলিয়া হয়ে গেলাম। দেউলিয়া হওয়ার পরেই আমি চিন্তা করলাম যে আমি অনেক সময় রাস্তায় মানে আমি আমার ব্রেনেই অন্যরকম হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম আমারই এক ছোট বোন বললো যে দাদা আপনি তো এই কাজটা পারেন, কিন্তু আপনি নিজের পেটের তাগিদে আজকে আপনি এই কাজটা একটু করতে পারেন, দেখেন চেষ্টা করে পারেন কি না। তখন আমি চিন্তা করলাম যে দেখি আমি শাড়ি যাই। তখন আমি স্টার্ট করলাম, করার পরে একটা শাড়ি নিয়ে যাই প্রায় দোকানে আমি গেলাম যে আমি কাজটা চয়েস করে কিনা হয় কিনা। তখন করতে করতে এক সময় আমি অনেক দোকানে গেছি, কি হেল্প করার মতো না বা কিছুই না। তখন তখন আজিজ সুপার মার্কেটে বিশেষজ্ঞ নামে স্বপন বাবু নাম, উনি আমাকে 10টা শাড়ি দিয়ে আপনি করে। আমরা জানি হাতের কাজ কখনো কারো হাত ছাড়ে না। আমার বাবা যেহেতু একজন আর্টিস্ট ছিলেন, আর্ট নিয়ে পড়াশোনা করেছেন, তো সেই ব্যবসার লসের পরে আমার বাবা যে প্রথম পদক্ষেপটি নেয় সেটা হলো তার আর্টে ফিরে যাওয়া। সে তার আর্ট নিয়ে আবার তার চলা শুরু করে। প্রথমে যে খুব সহজে আমার বাবা আর্ট নিয়ে এত দূর খুব সহজে চলে এসেছে সেটা না। আমার বাবাকে দেখেছি শাড়ি করে, জামা কাপড় করে, দোকানের পর দোকান তার আর্টের জিনিসপত্র নিয়ে ঘুরতে। অনেকে আমার বাবাকে সমর্থন করেছেন, অনেকে করেনি, অনেকে ভরসা করতে পেরেছে, অনেকে ভরসা করতে পারেনি। সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। ক্যানভাসে ছবি আঁকবার সময় আমরা কিন্তু চারকোনা একটা ফ্রেমের মধ্যে সেটাকে নিয়ে আমরা সাদা ক্যানভাসে ছবি আঁকি। একইভাবে সাদা শাড়িগুলোকে ক্যানভাসের রূপায়িত করে যখন মায়েদের গায়ে সেটা পরিহিত দেখি, সেটা কিন্তু আলাদা ইমেজ বহন করে। সেটা তখন আরো একটা উচ্চ পর্যায়ের সৃজনশীলতার চলাচলকে ধরে রাখে। ডিজিটাল প্রিন্টার অফ হয়ে গেল, তখন আমি এক ব্যবসাতে জড়িত হইয়া প্রায় আমি অনেকদিন ভালোই ছিল করছিলাম। তারপরে হঠাৎ কিনা ব্যবসা এটা করল কি যে আজটা ভালো কালটা খারাপ, তো হইতেই পারে মানুষের জীবনে। আমার জীবনে একটা খারাপ হয়ে চলে আসে। তখন আবার আমি সেই কেন জানি বুঝি নাই তুলি এমন এক জিনিস ব্রাশ আবার সে আমার আবার নিয়ে আসে, আমার আবার সেই আমি যদি শাড়িতে ক্যানভাস করতে পারি, ক্যানভাস করি মানে তো আমি ফুল করি, যাই কিছু করি,
অনেকে বলে যে দাদা আমার একটা ফিগার ফুলের আচলে পেন্টিং আমি করে দেবো। এটা কিন্তু আমি শাড়িটা পরে কিন্তু অনেক অনেক জায়গায় যেতেছে, আমার এই পেন্টিংয়ে কিন্তু অনেকজনে দেখতেছে, কিন্তু আমার যে ক্যানভাসটা যে রুমে থাকে, ড্রয়িং রুমে থাকে, এটা কিন্তু মুষ্টিগত কয়েকদিনই দেখে। আমার এই শাড়ির যে ইয়াটা দেখ আপনি যেখানেই যাবেন অনেক অনেক লোক দেখতে, এটাকে আমার কাছে একটা বিশাল। আমি তো আগেও বলছি, এখনো বলতেছি, আমি এখনো শিখতেছি। ওনারা যদি আমি কিছু দিয়ে যেতে পারি যাতে এটা ধরে রাখতে পারে, হ্যাঁ, এটাই আমার চিন্তাধারা। আমি চাই যে নিউ জেনারেশনের আসল লোকজন ছেলেমেয়েরা এটা করুক। সময় গেছে হ্যান্ড প্রিন্ট শাড়ি বলতে গিয়ে চিন্তা হ্যান্ড প্রিন্ট শাড়িতে, হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে দেখি মুসলিম শাড়িতে একটা দামি শাড়ি, চিন্তা করে একটা দামি একটা শাড়িতে হ্যান্ড প্রিন্টের একটা জিনিস মানুষে কিনবে এত দাম দিয়া, তো আমার চিন্তা আসলো যে না, কিনবে না কেন, মানুষের যদি পছন্দ হয়, কাজে যদি ভালো হয়, তাহলে তখন আমি আস্তে আস্তে মুসলিম শাড়িতে কাজ করার চেষ্টা করলাম। করতে করতে দেখি যে না, হ্যাঁ, এখন হ্যান্ড প্রিন্ট শাড়ির জন্য অনেক 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 বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অফার আসে, এমনকি দেশের বাইরে থেকে অফার আসে। এটার উপরে এখন বিশাল কদর চলে আসছে। এটা আমি মনে করি আমি গর্ব বলতে গেলেও আমি বলবো না, যে আমি চেষ্টা করে যেতেছি, দেখি এটার উপরে মানুষের একটা ফিট আসে কিনা। হ্যাঁ, মোটামুটি একটা ফিট চলে আসছে। যদি আমি চলেও যাই, আমার যে নেক্সট জেনারেশন আশা করি ওরা এই কাজটার উপরে ধরে রাখো, আমার এই প্রত্যাশা আমার সবসময় থাকে। হ্যান্ড প্রিন্টের কাজ করে থাকে, তাদেরকে নিয়ে অনেক কিছুই আসলে বলতে হয়, কি বলবো, খুঁজতে খুঁজতে অনেকটা দূর চলে এসেছি যে শাড়ি আসলে কোথা থেকে কাজ করে, কারা কাজ করে, এবং হ্যান্ড প্রিন্টের সম্বন্ধে আমার ধারণা তেমন একটা ছিল না। তো আস্তে আস্তে আগাতে আগাতে যেটা ভাবলাম যে আসলে এটা নিয়ে আমার একটু রিসার্চ করা দরকার, যেহেতু শাড়ি টুকটাক নিত্য প্রয়োজনে পরাই হয়। তো সেই ক্ষেত্রে মাথা আসলো যে আমি এটার ডিজাইনার কারা বা এই কাজটা কারা করে। তো হঠাৎ করে আমি যার সন্ধান পাই সে হচ্ছে নিরঞ্জন সরকার, খুব বড় মাপের একজন আর্টিস্ট। আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং তার কাজের খুব সম্মান করি। আর তার শাড়িগুলো আমি বিভিন্ন শোরুম থেকে পারচেস করি। বাংলাদেশের টপ 10 লেভেলের উষা সিল্কে সে শাড়িগুলো দেয় এবং আরও বিভিন্ন ফ্যাশন হাউসে দেয়। তো ওখান থেকে পারচেস করতে করতে আসলে আমি ওনাকে চিনি জানি এবং মোটামুটি তার সম্বন্ধে একটা ভালো ধারণা আসছে। এবং আমি তার কারখানা ভিজিট করেও দেখেছি, খুব ভালোভাবে সে কাজ করে, একদম নিজের মতো করে। এই কাজটাকে সে নিজের ভাবে করে নিয়েছে এবং তার পুরো কাজের প্রাধান্যটা সে এই কাজের ভিতরে দিয়েছে। মুসলিম শাড়িতে রং তুলির মাধ্যমে কুড়িয়েছেন প্রচুর সুনাম শাড়ির জগতে। এখন আর থেমে নেই নিরঞ্জন সরকার। ব্যক্তিগত জীবনে নিরঞ্জন সাদামাটা জীবনযাপন করলেও তার কর্ম তাকে অসাধারণ। আসলে আমার বাবাকে নিয়ে আমি কখনো কোনো কিছু লিখিনি বা বলিনি। আজকে আমার বাবাকে নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি। বাবা মেয়ের সম্পর্ক বা এটা তুলে ধরছি না, আমি একজন আর্টিস্টকে কতখানি সম্মান দিতে পেরেছি এটাই আসলে বলতে যাচ্ছি। আর আমি আমার বাবাকে একজন শিল্পী হিসেবে অনেক সম্মান, অনেক মর্যাদা করি এবং অনেক ভালোবাসি। আমরা যে সবার তোমরা এই কথাই বলবা, এটাই তোমার প্রচার করবা সবার কাছে। এখানে আমাদের তোমরা ঢাকায় আসবা, দেখ তোমার যে সবার জন্য দেওয়া হবে, তোমরা দিলে পড়ো। এখানে পত্রিকা আছে, তোমার এই পত্রিকার গুণাগুলো আমাদের এই সংগঠনে দেখো সব মন্ত্রী মিনিস্টাররা আসেন। হ্যাঁ, এখানে সব দেখছো সব মন্ত্রী। আর পৃথিবীতে মনে করো যে মানব সেবা সবচেয়ে বড় সেবা, এটার উপরে কোনো আর সেবা নাই। তোমার আমি একবেলা খাওয়াই দেবো, তুই কিছু না যায়, তুমি আবার একটা গালি দিবা,
হ্যাঁ, এটা কোনো ইয়া না। মানুষটা ভালোবাসা সবসময়, মানুষটা ভালোবাসলেই মনে করো যে তোমার ধর্ম হয়ে গেল। আর সঠিক কর্ম করবা, এটাই তোমার বড় ধর্ম। তুমি যদি মনে করো বাইরে যে তুমি মিথ্যা কথা বললা, তাহলে তোমার এটা ধর্ম কিন্তু হবে না। হবে না। তোমার সঠিক কর্ম করতে হবে, সত্য মতো চলতে হবে, ভালোভাবে লেখাপড়া করতে হবে। মা বাবা সবচেয়ে থেকে বড় গুরুদেব কে? মা বাবা। বরং গুরু হইল, প্রথম গুরু হইল আমাদের মা বাবা। এই কথাগুলো মনে রাখবা। হ্যাঁ, সবাই তুমি একটা একটা করে দাও। মেয়েদি যদি বলতে যাও, আমার তো মা বাবা নেই। হ্যাঁ, এটা আজকে আমার বাবা মারা গেছে, 10 দিন পরে আমার মা মারা গেছে। আমার জীবন অনেক কষ্ট, বলার মতো। তারপর আমার কাকা কাকি, ওরা মানে বিশাল সন্তানের মতো ভালোবাসে। আমি বুঝাতে পারবো না, ছেলে নাই। ওদের অনেক সময় আমাকে বলে, অনেক দিক দিয়ে আমাকে হেল্প করে। আমার ছোট বোনেরা আছে, ও আমার অনেক ওদের ভালোবাসা না পেলে মানুষের যদি অনুপ্রেরণা ভালোবাসা পায়, মানুষ আপনার টাকা পয়সা বড় জিনিস না, সামনে আস্তে 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 অনুপ্রেরণা এগুলো সবচেয়ে বড় জিনিস, শক্তি পাওয়ার। তাই যে আপনি উপরের দিকে চলে যেতে পারবেন। নিরঞ্জন সরকার পেশাগত দিক থেকে জীবনের প্রথম থেকেই শিল্পের সাথে জড়িত ছিল নিরঞ্জন সরকার। জীবন জীবিকার তাড়নার মাঝে অন্য পেশায় গেলেও নিজেকে সেখানে খাপ খাইয়ে নিতে পারেননি নিরঞ্জন। আবার শিল্প মনের তাড়নায় ছুটে আসেন শিল্প জগতে। কি ক্যানভাস নিয়ে কাজ করবেন ভাবতে থাকেন নিরঞ্জন সরকার। তার কেটে যায় বেশ কিছু সময়। এরপরেই ক্যানভাসের মাপ খুঁজে পায় নিরঞ্জন। তার ক্যানভাস 12 হাত লম্বা আর 2.5 হাত প্রশস্ত একটি ফ্রেমই তাকে আজ সফলতা এনে দিয়েছে। হ্যাঁ, সেই ক্যানভাসটির মাপই হলো শাড়ি বস্ত্রটির মাপ। দেশের অনেক বরেণ্য ব্যক্তি তার ডিজাইনের শাড়ি ব্যবহার করেন, যা তাকে আরো সফল করে দেয়। একটা শাড়ি ম্যাক্সিমাম আমাদের 12 হাত থাকে, থেকে 3 হাত। এইটা আমরা আমি অনেকে বলে আমার তো দাদা এই শাড়িগুলোকে আমি স্কেচ করে নেন। আমি কিন্তু না, আমি স্কেচ আমি সব যা কিছু এটা আমার মনে আমার মনে সব কিছু, কিন্তু আমি পেন্টিং করতেছি, কিন্তু আমার এটা জানা যায় অনেক অনেক ভালো লাগে। এরপরেই শাড়িতে হ্যান্ড পেইন্ট শুরু করে নিরঞ্জন। তার ভাষ্য অনুযায়ী সে তার ক্যানভাসে স্বপ্ন আঁকা শুরু করে, আর তার সেই আঁকিত স্বপ্নগুলোই তাকে সফলতা এনে দেয়। প্রত্যেকটা শিল্পী কিন্তু আসলে চায় না যে তার শিল্পকর্ম বিক্রি হোক। আমিও চাই না কোনদিন বিক্রি হোক, কিন্তু এই শাড়ি
আসার জগতে এখন আমি পেন্টিং করি বা এটা করি, আমার একটা মোটামুটি প্রত্যেক জনে লাগে। আর যে তার চাহিদাই হোক আর যেভাবেই হোক তার প্রয়োজন বুঝে চলে আসে। কিন্তু এই পেন্টিংটাও সেই কম যে সন্তানের মতো। যখন এই শাড়িটা আমার কেউ না কেউ, আমার আপা বলেন, দিদি বলেন, মা বলেন পরে, তখন আমার কাছে মনে হয় নিজের সন্তানের মতো, যে আমার কত খুশি। হ্যাঁ, আমার মনে হয় যে একটা সন্তান যদি একটা ভালো কাজ করে আসে, তখন মা বাবার কাছে যেরকম লাগে, তখন আমার শাড়িটা যখন করে আমার কাছে সেই রকমই লাগে। আমার আর টাকার দিকে বা কোনো পয়সার দিকে আমার মনে থাকে। অবসরে ছাদ কৃষিতে সময় কাটায় নিরঞ্জন। পরিবারকে সময় দিয়ে কিছুটা সময় বাঁচিয়ে নিজের স্বপ্ন আর কাজ নিয়ে ভাবেন উদাস দৃষ্টিতে। নিজ নিরলস চেষ্টা আর অর্থাবসায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন, সন্তানদের প্রতিষ্ঠিত করেন তার হ্যান্ড পেইন্ট করা কাজের মাধ্যমেই। নিজ চেষ্টা আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই নিরঞ্জন আজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত।